এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার কিন্তু ইতি ঘটে, কারণ সঠিক মানুষকে পাশে পাওয়াটা, সঠিক একজন পথপ্রদর্শককে জীবনে পাওয়াটা, এটা কিন্তু একটা বড় পাওয়া। আর সেই পাওয়ার জায়গাটা পূরণ হয় সমস্যা ও সমাধান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের জীবনের সমস্যার মূলটা কোথায়, রুটটা কোথায়, সেটাকে খুঁজে বার করতে হবে। সেইভাবেই কিন্তু সেখান থেকেই কিন্তু সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিস্তারিত আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, আমাদের সঙ্গে রয়েছেন এডুকেশন, ম্যারেজ, বাস্তু স্পেশালিস্ট শ্রী ভিগু অনাদি। স্বাগত জানাবো ওনাকে আজকের পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই, তার সঙ্গে পিয়ালিকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে সমস্যার মূলটাকে দেখতে হয়। অনেক ক্ষেত্রেই বলা হয় যে আপনি যে স্থানে রয়েছেন, সেটা আপনার অফিস হোক, সেটা আপনার বাড়ি হোক, যেখানে আপনি অধিকাংশ সময় অতিবাহিত করছেন, সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই পরিষ্কার পরিচ্ছন্ন মানে কিন্তু ধুলোবালি ঝাড়া তো বটে, কিন্তু তার পাশাপাশি বাস্তুর যে একটা কেয়ার নেওয়া। এই বাস্তু কিভাবে আমাদের জীবনে পজিটিভ বা নেগেটিভ প্রভাব ফেলে? প্রথমত বলি, এই যে আমাদের যে কোনো ক্ষেত্রে আয় উন্নতি হচ্ছে না, সন্তানের বিয়ে স্থিরেও বিয়ে ভেঙে যাচ্ছে, চাকরি বাকরি হচ্ছে না, একটা না একটা রোগ আমাদের জীবনের লেগেই থাকছে, এইগুলো হচ্ছে মূলত বাস্তু প্রভাবের কারণ। বাস্তু প্রভাব অনেক টাইপের হয়, এর আগে বহুবার বলেছি, আবারও ইউটিউবে প্রচুর প্রোগ্রাম আছে এটা নিয়ে, প্রয়োজনে দরকার হলে আবারও কোনো আমাদের এই চ্যানেলেই পরে এটা নিয়ে টেলিকাস্ট করো, শুধু এটার ওপরই। কারণ অনেকগুলো কারণ যেগুলো না অনেক সময় টিভি চ্যানেলে বলে হয়ে ওঠে না। আমরা কি ইনিশিয়ালি কী বলি, ওয়াশরুমের সমস্যা, যেগুলো বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, কি ঠাকুরঘর কোথায় রেখেছিস, কি কোন দিকে মাস্টার বেডরুমটা কী হবে, তার কোন দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত, যেগুলো জায়গা যেন হাজব্যান্ড, মানে আমার বাবার নামে হয়তো সম্পত্তি, কিন্তু আমার নামে সন্তানের নামে আমরা কিনেছি, কিন্তু বাবা হেড অফ দ্য ফ্যামিলি বলে তার বেডরুম বলছে, কিন্তু সন্তান নাই বাড়ি, মানে তাকে তার ভাগ্য অনুসারে তাকে মাথাটা সেট করতে হবে। এগুলো সার্বিক বোঝাচ্ছে। কিন্তু আমি আজকে আর একটা মারাত্মক কথা বলি, এই ডিটেল নিয়ে পুরো যাবো একদিন। সেটা হচ্ছে আমাদের কম বেশি অনেক মানুষের কিন্তু আত্মীয় মারা গেছে, বিশেষ করে আমাদের প্রিয়জন, মানে যারা আমরা কাছাকাছি বলি, ধরুন আমাদের নিজেদের বাবা মা কাছাকাছি গিয়ে, মানে দূরের কোনো আত্মীয় তো বিধের কোথাও কোথাও মারা যাবে, সেটা ছেড়ে দাও। আমি বাড়ি করে আসার পর, বা আমি যে বাড়িতে এই মুহূর্তে রয়েছি, সেই বাড়িতে কেউ মারা গেছে কিনা এটা আগে মাথায় রাখো। সেই ঘটিত ব্যাপার, তারপর থেকে যদি কিছুটা মনে হয় যে আমার কোনো নেগেটিভ প্রভাব হচ্ছে, সেইটা কিন্তু যথেষ্ট সিরিয়াস নিতে হবে। ধরো একটা ওয়াশরুম হচ্ছে, প্যান্টটা আমি 5,000 টাকার জায়গায় 10,000 টাকা খরচ করে প্যান্টটা, আমি এই দিকে পূর্ব দিকে ছিল, আমি প্যান্টটাকে উত্তর দিকে মুখ করে নিলাম, একটা কথা প্রসঙ্গ বলছি, কিন্তু 2-5,000 টাকা খরচ করে কিন্তু পায়খানার প্যান্ট শিফট করানো যতটা ইজি, কিন্তু যদি কোনো নেগেটিভ প্রভাব মরে যাওয়ার পর দেখেন আপনার অবনতি হচ্ছে, তাহলে জানবেন সাংঘাতিক অশুভ প্রভাব রয়েছে। তাহলে এই সেই অশুভ প্রভাবটা কি? ওই নেগেটিভ আত্মাটা কিন্তু আমাদের পরিবারের মধ্যে ছেয়ে রয়েছে। এবার আত্মারও অনেক রকমভাবে আধ্যাত্মবাদে ক্লারিফিকেশন করা রয়েছে। যেরকম আমরা তাদের দেখতে পাচ্ছি না, তাই না? যারা দেখতে পায় না তাদের কথাই বলছি, আমরা যেমন দেখতে পাই না, আবার তারাও আমাদেরকে দেখতে পায় দেহ ছেড়ে দেওয়ার পর, আমাদের কাছে আসতে পারছে না। আমরা তো দেখতেও পাচ্ছি না, তার কান্নাকাটিও শুনতে পাচ্ছি না, তার কাছেও যেতে পারছি না, অনুভবে রয়েছে, কিন্তু সে সব দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, কষ্ট পাচ্ছে, কিন্তু আমার কাছে বা আমাদের কাছে আসার তার অধিকার নেই। ওই জায়গাগুলো প্রথম 47 ঘন্টা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ, তারপর হচ্ছে 47 দিন। এটা আপনি মানুন না মানুন, স্বাস্থ্যের কথা তো আপনাকে অবজ্ঞা করলে চলবে না। কেন বলছি, আমি তো মানুষ হিসেবে জ্যোতিষ, কিন্তু বক্তব্য হচ্ছে মানুষের যখন নানা কোনো সমস্যা নিয়ে ঘাটতে গিয়ে দেখছি, ও এইটা ওয়াশরুমের জন্য নয় তো, বা এটা রান্নাঘরে এইদিকে মুখ করে রান্না করার জন্য এটা হয়নি তো, উনি তো সব সিস্টেমে করেছে, তারপরেই ঘটনা ঘটছে কেন? বললাম আপনার বাড়ি থেকে কেউ মারা গেছে, মানে বাড়িতে যারা থাকে তাদের মধ্যে, বললে হ্যাঁ আমার অমুকের তো অমুক হয়েছে। সেই এটা সাধারণ মৃত্যু হতে পারে, অপমৃত্যু তো আরও ভয়ঙ্কর ব্যাপার, সেটা ছেড়ে দাও, আমি ন্যাচারাল ডেথের কথা বলি। তাই সামান্য যদি কেউ মারা যাওয়ার পর যদি বুঝতে পারেন কোনো অশুভ প্রভাব আপনার হচ্ছে, প্রথম দেখে নিন
যে আপনি সেই দাদা বা ভাই বা বাবা বা মা কি ভালোবাসতো। আপনি লোক খাইছেন 200-2000 ক্ষমতা অনুসারে আপনি আপনার মতন করেছেন। আমরা আজকাল অনেক কিছু করি, কিন্তু অরিজিনাল তার সঙ্গে কি চাওয়া পাওয়া ছিল, সে কি পছন্দ করে, সেইটার হয়তো আমরা গুরুত্ব দিলামই না। গুরুত্ব না দিয়ে লোক খাওয়ানো বন্ধ করুন, আপনার ইচ্ছা মতন করুন, প্রয়োজনে গরিবকে গিয়ে দান করুন, ক্ষমতা না থাকলে 5 ব্রাহ্মণকে খাওয়ান, কিন্তু হাজার হাজার লোক খাইন না। কি করবেন? প্রথম যে কদিন, যার এক একজনের কারো 11 দিনে কাজ হয়, কারো 13 দিনে কাজ হয়, কারো 21 দিনে, যে যে ধর্মের যা যা বলা আছে যে জাতের, সেই কদিন কাজ যখন হবে, উনি যা যা পছন্দ করত সেই জিনিসগুলো ঠিকভাবে আপনারা সেই খাদ্য খাবার থেকে যা যা আছে সেই A to Z জিনিসগুলো দেবেন। কারণ শাস্ত্রে বলা আছে, মানুষ যখন দেহ ছেড়ে দেয় প্রথম একটা দিন সেই জায়গাটাতেই, সেই জায়গায়, সেই ঘরে স্থির থাকে। সব থেকে বেশি ভয়ানক টাইম সেই রাতটা 24 ঘন্টা, তারপর 47 ঘন্টা। সেই হিসাবে আপনাকে কাউন্ট করতে কদিন হচ্ছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে বলা আছে শাস্ত্রে, আমরা যখন আমাদেরকে যমলোকে নিয়ে যায়, যমরাজ নিতে আসে, সে প্রথমে গিয়ে আমাদের ইতিহাসটা ঘেঁটে দেয়, দেখিয়ে দিয়ে আবার ব্যাক টু ক্যামেরার ভাষায় আবার আমাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। ওই যতদিন কাজ না হচ্ছে ততদিন আমাদের ছুট থাকে, মানে ওই দেহের ছুট থাকে আত্মার। তো সেই প্রভাবটা আমাদের বাড়ির মধ্যে, আমাদের আশেপাশে কোনো গাছ টাছ থাকলে, তার মধ্যে কিছু কিছু বিশেষ গাছ আছে সংকেত, সেই গাছগুলোতে তারা শেল্টার নেয়। কারণ আপনার ঘরে তো আসতে পারছে না, শেল্টার নেয়। টোটালটাই এই আমার বউ ছিল, মেয়ে ছিল, বা ছিল, এই কাঁদছে, হাসছে, সব বুঝতে পারছে, আপনি আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই নেগেটিভ প্রভাব, তার চাওয়া পাওয়া কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। যদি এরকম কোনো সিচুয়েশন ভেবে থাকেন, আজকে বোঝার চেষ্টা করুন যে উনি যা যা খেতে ভালোবাসতো। 3টে জিনিস সব থেকে গুরুত্ব দিতে হবে। কী কী খেতে ভালোবাসতো? কারণ আপনার দেওয়া খাওয়ার ওই 13 দিনের মাথায় কাজ কি 14 দিনের মাথায় কাজ, ওই কটা দিন যে সিস্টেমে, অনেকে দেখবেন কফি ভালোবাসে, অনেক কাকে খাওয়ায় ভোরবেলা উঠে কফি, আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে দেয়। তার বাবার কোন কোন অ্যাক্টিভিটিসগুলো ছিল সেইগুলো দেয়। অনেকে আবার হাসে, কাক কফি খায়, খাক না খাক বয়ে গেল। উনি কাক তো আর খাচ্ছে না, কাক তো সিম্বলিক। আপনি কাককে অন্য সময় দেন, আপনি খাবে না, কিন্তু ওই সময় সে যদি সেই রূপে আসে খাবে, এটা শাস্ত্রে বলা আছে। তা যাই হোক, সে আপনি আপনার মতন করে, আমরা কাক বলি দিই না, বিভিন্ন রকম চাল কলা টলা মেখে নিজের মতন করে দিই অনেকে। তো ওই 13টা দিন যা যা আপনার নিয়ম আছে, সেই নিয়মে যা যা ভালোবাসতো সেই খাবারগুলো আপনি নিজের স্বার্থে, বা সত্যি যদি হাজবেন্ড বাবা ভালোবাসেন তার স্বার্থে। কেন? ওই যে কদিন খাবে, ওই কটা দিনের খাবার কিন্তু তার একটা বছর, যতদিন যমলোকে গিয়ে না পৌঁছচ্ছে, ওই খাদ্য খাওয়ার 1 বছর তাকে কন্টিনিউ করতে সাহায্য করবে। এটা আধ্যাত্মবাদের খুব অনেক পুরাণে লেখা আছে এসব নানা রকম কথা। এগুলো তো অন্য ডেপথে গিয়ে সাধারণ মানুষের বোঝার বিষয় না। কিন্তু আমরা কথা হচ্ছে, আমরা তো অনেক ক্ষেত্রে বাবা মাকে গুরুত্ব দিই না। মরে গেল ঠিক আছে, লোক দেখানো, কাজ করলাম, পরের দিন জামা প্যান্ট পরে অফিসে চলে গেলাম, একবারে মাংস ভাত যত রকম আছে, লোক খাওয়ানোটা নিয়ে ব্যস্ত। আমি এই দৃষ্টি, আপনার ক্ষমতা আছে আপনি করুন, কিন্তু মিনিমাম কাজটা করে তার আত্মার যাতে শান্তিটা পায়। 1 বছর খাওয়া আপনার উপর তার নির্ভর করছে। তারপর সেখানে গিয়ে তার কর্মফলের ওপর সে ডাইমেনশনে সে থাকবে। তারপর কোনো দায়বদ্ধতা আমাদের মানুষ হিসাবে কোনো বাবা কাকা জ্যাঠার উপরে আমার কোনো হক নেই, যেটা রাতারাতি ওখানে গিয়ে পৌঁছবে। আর একটা হয় অপমৃত্যু হলে বা ন্যাচারাল মৃত্যু হলো, দেন গয়াতে পিণ্ডদান অনেক জায়গায় হয়, কিন্তু আমাদের এদিকে মান্যতা রয়েছে গয়াতে পিণ্ডদান করলে তার আত্মার শান্তি হয়। সবার পক্ষে গয়াতে যাওয়া সম্ভব হয় না, তার আলাদা প্রসিডিউর রয়েছে, সেখানে আলাদা ঠাকুরমশাই রয়েছে। আপনার আমার বাড়ির ঠাকুরমশাইকে গয়া পিণ্ডদান দেবেন না, ওই পিণ্ডদান দেওয়ার আলাদা ঠাকুরমশাই রয়েছে। যাই হোক, সেগুলো সব আলাদা আলাদা সিস্টেম। আপনার খারাপ হচ্ছে কবে থেকে, এটার কাউন্ট করুন। যদি কেউ মারা যাওয়ার পর, আপনার বাড়িতে কেউ মারা গেছে, তারপর থেকে যদি হয়ে থাকে, এটার দিকে একটু গুরুত্ব দিন, যে আমি এমন কোনো কাজ করেছিলাম কিনা, কোনো জায়গায় ফাঁকা রেখে গেছে, যে না ওর বাবা এইগুলো পছন্দ করতো, সেইগুলোকে কিন্তু আমি দিইনি, বরঞ্চ ওই লোকগুলোকে, ওর বাবা যা যা ভালোবাসতো, আমি কিন্তু মৎস্যমুখীতে সব ধরনের কয়েক হাজার লোক খাইছি সেই ধরনের খাদ্য খাওয়ার দিয়ে, অনেক টাকা প্যান্ডেল করে, সেটা দিয়ে গুরুত্ব দিন। এই দুটোর কিন্তু বেসিক ডিফারেন্স আছে, তাহলে বুঝে যাবেন। তাহলে আসুন কি করতে হবে আমি বলে দেবো। আর 3টে উপায় বলি, রিলসও এটা বলেছি আমি, রেকর্ড করা আছে। প্রথম, তুমিও হয়তো জানো না,
যে প্রথম তোমার প্রিয়জন যদি কেউ জানাশোনা থাকে, এরকম হয়তো অনেকে, চলে যাওয়া ব্যক্তির 3টে জিনিস কখনো ব্যবহার করবে না। এক হচ্ছে তার পোশাক আশাক, যত দামি তার জামা প্যান্ট পাঞ্জাবি টাঞ্জাবি যা খুশি হোক, নিয়ম হচ্ছে ওই যে 13 দিন 14 দিন যা কাজ হলো সেগুলোকে পুরো গঙ্গায় ভাসিয়ে দেওয়া। যদি মনে হয় তুমি কিছু করবে তাহলে তার মধ্যে কিছু অংশের পোশাক গরিব মানুষকে দান করতে পারো, আর বাদ বাকি মা গঙ্গা যদি আপনার কোথাও না থাকে, কোনো জলাশয়, পুরোটাই দিতে হবে। কোনো ব্যবহার করা পোশাক রাখা উচিত না, এটা নাম্বার 1। নাম্বার 2, ব্যবহার করা সোনার আংটি রূপোর আংটি এগুলো কি হয়, জামা প্যান্টে আপনি আগুন দিতে পারবেন, হিট দিতে পারবেন না, এবং এইগুলো ফরম্যাট চেঞ্জ করে দিন। হিট দিয়ে আংটিগুলোকে মালা করুন, মালাগুলোকে আংটি করুন, যা খুশি করুন, ওই ফরমেশনে রাখবেন না। ওই হিট দিয়ে রূপোগুলো সব দলা করে নিন, দিয়ে পরে চেন বানান, যা খুশি করুন, তাহলে ওই সিস্টেমে রাখবেন। আর পাথর টাথর যদি তার মধ্যে থাকে, কথার কথা বলছি, অনেকে বাবার পাথরও নিয়ে আসে, এসে বলে এটা না কার ছিল, বাবার ছিল। আর বাবা কোথায় গেছে, বল বাবা আকাশে আছে এখন। আর তাহলে ওই পাথর আপনি নিয়েছেন, উনি তো পড়েছে, তার সেই পাথর কাজ হবে? মানে মানুষের সাধারণ অ্যাওয়ারনেস নেই। মানে আমি কোথা থেকে পিছু আমি সেখানে ধরে নিয়ে আসছি অশুভ প্রভাব। তাহলে পাথর টাথর জলে দিয়ে দেবে, আগুন দিয়ে পাথরকে চেঞ্জ করতে পারবেন না, জলে দিয়ে দেবেন। তাহলে আমার 3টে জিনিস, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার যার যে সমস্ত জিনিস উনি ব্যবহার করতো, বিশেষ করে জামা প্যান্ট। দ্বিতীয় কথা হচ্ছে আমার হচ্ছে সোনা দানা কোনো আংটি, সে উপর হোক সোনার হোক। আর হচ্ছে রিস্ট ওয়াচ, তার সাংঘাতিক জিনিস। ঘড়ি, একজন ঘড়ি নিয়ে একদিন প্রোগ্রাম করেছিল, ঘড়ি শেষ কথায় বলবে সময়, তার কিন্তু জীবনের সময় থেমে গেছে, সেই ঘড়ি যেন এই মুহূর্তে না চলে। তাহলে ইমিডিয়েট যত দামি ঘড়ি হোক, যদি সোনার হয়, কথার কথা বলি, সোনাটাকে হিট দিয়ে গলিয়ে দেবেন, জলি যার নামে যাবে, ঘড়ির বাদ বাকি অংশটা জলে দিয়ে দেবেন। আমি বলছি সোনার ঘড়ি হলে কি করবেন, অনেকে তো অনেক রকম অ্যাসেট থাকে। সোনার চশমা হলে কি করবেন, চশমা নিয়ে কোনো শাস্ত্রে বলা নেই কিছু, বুঝতে পারছি কথাটা। তাহলে ঘড়ি যে সময় থেকে থেমে গেছে ওনার জীবন, সেই ঘড়ি আর বাড়িতে রাখবেন না। স্মৃতি হিসাবে আমরা টিভি আছে, ফ্রিজ আছে, অনেক কিছু সে রেখে গেছে। অনেকে ইমোশনে বলে আমি তাকে স্মৃতিচারণ করি, সেসব আর বিতর্কিত কথাই যাচ্ছি না। সময় থাকতে তাকে দেখলেন না, সময় থাকতে ট্রিটমেন্ট করলেন না, এখন আবেগতাড়িত হয়ে গেছেন, তার স্মৃতি নিয়ে বসে আছেন। তার শাড়ি জামা প্যান্ট নিয়ে আপনি কি করবেন? আপনি কি করবেন সত্যি করে বলুন তো? না প্রাণেদের কোনো গরিব মানুষকে দিচ্ছেন, না প্রাণে ধরে জলও দিচ্ছেন। এটা অনেককে বলেছি, তারপরে বলে না দিতে মায়া লাগছে, বাট থাকতে তাকে মায়া লাগেনি, কিন্তু আজকে আপনার মায়া লাগছে সে পৃথিবী ছেড়ে চলে যাওয়া। সে আপনাকে বুঝতে পারছে, আপনি তার ছায়াতেও নেই, ইয়েতেও নেই, কোনো প্রভাব আপনি আর তাকে প্রভাবিত করতে পারবেন না। যে টাইম পিরিয়ডটুকু ছিল সেই টাইম পিরিয়ড চলে গেছে। তাহলে এখন যেটুকু হবে সব কুপ্রভাব, আপনি সঠিক জিনিস, সুস্থ জীবনটাকে আপনি নষ্ট করছেন ইন্টেনশনালি, অর্থাৎ না জানার কারণে অনিচ্ছাকৃত আপনি জিনিসটাকে করছেন। তা রিস্ট ওয়াচ আগে জলে দিন, যে সময় থেকে তার জীবন থেমে গেছে, তারপর সেই চলমান ঘড়ি আমরা রাখবো না। এই 3টে সতর্কতা অবলম্বন করুন। যা জানতেন না বাদ বাকি আমার কাছে আসুন। যদি অন্য কোনো ভয়, ওয়াশরুম ঘোরানো, কি রান্নাঘরের অমুক, কি বাড়ির এমনি কোনো নেগেটিভ প্রভাব আছে, অন্যান্য অনেক প্রভাব থাকে, সেইগুলো তো আমি জলদি কাটিয়ে দেবো, ও আমার 1 মাস সময় লাগবে, যেদিন থেকে প্রতিকার করে 1 মাসের মধ্যে হবে। এই প্রভাবগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস, এইগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সংযমী স্টেপ ফেলতে হবে। যে কাজগুলো হলো সেই কাজগুলো অনেক সাবধানতা অবলম্বন করে করতে হবে। যে ভুল হয়ে গেছে সেটা ছেড়ে দিন, করে ফেলেছি, মারা গেছে, জানতাম না, বুঝতে পারিনি, কিন্তু আমাকে উপদ্রব করছে। অনেকে ঘুরে ফিরে স্বপ্নে আসে, সেই বাড়ি সবার কাছে আসছে না, কারুর না কারুর কাছে ঘুরে ফিরে সে আসে। সে হয়তো 5 বছর আগে মারা গেছে, সেই বলে এখনো দেখছি। কেন দেখবেন? মরে যাওয়া মানুষ আপনার কাছে কি করতে আসতে হবে? তাহলে কিছু সন্দেশ নেই, মানে সন্দেশ মানে কিছু সংবাদ নিয়ে আসতে চাইছে, কিছু চাইছে বা কিছু পেতে চায়। তা সেটা তো আপনার জন্য শুভ না। কারণ আপনি, আমরা আর উনি তো একই লোকে নেই, আমরা দুটো আলাদা আলাদা। এই জায়গাগুলোকে যদি বুঝতে পারেন তাহলে সব থেকে বেশি সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। একদমই তাই। সুতরাং এই বিষয়গুলোই কিন্তু আমরা সেভাবে দৃষ্টিপাত করি না। যেটা হয়ে থাকে যে চলে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে আমরা বাঁচার চেষ্টা করি, কিন্তু সেই স্মৃতি আপনাকে বিপদে ফেলছে না, তো সেই জায়গাটা কিন্তু একটু কনসিয়াস আপনাকে হতেই হবে। যারা বাস্তু আছে, মানে বাস্তুকে মেনে চলেন, তাদের কিন্তু এই বিষয়টা বিশেষভাবে নজর দেওয়াটা দরকার। এবং দাদা কিন্তু সেই জায়গাটা অ্যালার্ট করলেন যে আমাদের প্রত্যেকে ঠিক কোন কোন জায়গাগুলো সাবধানতা অবলম্বন করা উচিত। আর বিস্তারিত তো জানা যাবে
যাবেই, তার জন্য আপনারা চেম্বারে চলে আসতে পারেন। জানিয়ে দেবো কবে কোথায় পাচ্ছেন দাদাকে। পাচ্ছেন মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহে দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে চেম্বারে এবং শিয়ালদহে শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আর আগামী 24শে ফেব্রুয়ারি পাচ্ছেন দাদাকে দুর্গাপুরের চেম্বারে এবং 27শে ফেব্রুয়ারি দাদার কিন্তু আসানসোলের নিজস্ব চেম্বার ওপেন হচ্ছে, উদ্বোধন সেই দিন। এবং এরপর থেকে আপনারা প্রতি মাসে নিয়মিত টানা কিছুদিন দাদাকে কিন্তু পেয়ে যাবেন আপনারা আসানসোলের চেম্বারে। ফেব্রুয়ারি মাস সুবর্ণ সুযোগ, এবং এই সুযোগ যারা ওই অঞ্চলের মানুষ রয়েছেন, যারা এতদিন অপেক্ষা করতেন, যাদের আসতে গেলে অন্তত কয়েক মাসের পরিকল্পনা ছিল, সেই জায়গার সুরাহা করেছেন দাদা। তাই বলবো যে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন ওই অঞ্চলে যারা মানুষ রয়েছেন তাদের জন্য এটা একটা দুর্দান্ত খবর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুধু একটাই কাজ করতে হবে, আসার আগে একটু বুকিং নাম্বারে ফোন করে নিতে হবে। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বুকিং নাম্বার 9830143766। আর যারা চাইছেন অনলাইন কনসালটেন্সি নিতে তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173। এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। এবং আরো একটা কথা একটু বলে রাখি যে আপনারা কিন্তু ফেসবুকে দাদার যে পেজ রয়েছে, যে অফিসিয়াল পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত পাচ্ছেন দাদাকে লাইভ অনুষ্ঠানে, এবং সেই লাইভ অনুষ্ঠানগুলো ফলো রাখুন। অনেক 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 বিষয় আপডেট পাবেন, নিত্য নতুন বিষয় কিন্তু সেখানে আলোচনা করা হয়। বাস্তু নিয়ে তো কথা বললাম দাদা, আরো একটা কথা হচ্ছে যে মানুষ যে জায়গাটা থেকে সচেতন হয়, যে সময়টা থেকে, স্পেশালি যখন তার ঘরের মানুষ অর্থাৎ তার যে ক্ষুদে সদস্য, তার পরিবারের সন্তান, সে ক্রমান্বয়ে অবাধ্য হয়ে উঠছে। এই অবাধ্য হয়ে ওঠার পেছনে কি কারণ থাকতে পারে? বাস্তু কি তার জন্য কোনোভাবে প্রভাব ফেলে? দেখো, বাস্তুটা সবাইকে কম বেশি এফেক্টেড করে। এবার একটা রাশি লগ্নের না, দেখি অনেকে গল্পে আছে তোর না প্রতিরোধ করার ক্ষমতা বেশি। দেখি অনেকের 4 জ্বর নিয়ে চুপ করে থাকে, কারণ 99 জ্বর হলো সারা বাড়ি মাত করে দেয়। হ্যাঁ, উদাহরণ দিয়ে বলছে একদম ঠিক সেরকম ভাবে লগ্নেরও কিন্তু একটা প্রতিরোধ করার ক্ষমতা আছে। এতে মেষ, তুলা, বৃষ, মকর কেন সব আলাদা আলাদা, প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা প্রভাব আছে। ওই জন্য সবাই সবকিছু দেখতে পায় না, সবাই সবকিছু সহ্য করতে পারে না। কেউ রক্ত দেখে সহ্য করতে পারে, কেউ আবার রক্ত দেখলে 10 হাত দূর সেই দিকে আর ভয়ে যায় যাবে না। তার প্রত্যেক রাশি লগ্নের অনুসারে তার নেচারগুলো সব আলাদা। তা এইবার সব ধরনের নেচারে মানুষ বাড়িতে রয়েছে, সব প্রভাব কিন্তু সবাইকে উপলব্ধি করতে দেবে না। যার প্রতিরোধ করার ক্ষমতা বেশি আছে তাকে এফেক্টটা কম করবে, আর যার প্রতিরোধ করার ক্ষমতা কম আছে, যেন কন্যা, মিথুন, মীন, বৃশ্চিক, এদের প্রতিরোধ করার ক্ষমতাটা কম থাকে, তাদেরকে আরো আগে পেয়ে বসে ব্যাটাক করে বোঝানোর জন্য। জ্বর হলে বলে না জোরালো জ্বর হয়ে গেল, 99 জ্বরই সে তোল পার, মনে হচ্ছে কত না কত জ্বর হয়েছে, কাবু হয়ে যায় কথা বসে। ঠিক সেরকম এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সত্যি অবাধ্য হওয়ার কি কি লক্ষণ, কারণগুলো কি কি, এইগুলো আপনাকে পয়েন্ট আউট করতে হবে। কারণ আপনি মা, শাস্ত্রে বলা ছিল মা নাকি সন্তানের মুখের দিকে তাকালেই সব বুঝতে পারে। তাহলে আপনি কি কি জিনিস ওর লক্ষণটা চেঞ্জ করছেন, কোন ইয়ার বা কোন বয়স থেকে লক্ষণটা চেঞ্জ করছেন। তাহলে প্রথম খুলে দেখবো দশান্তশা কি, কমন কথা বলি, দশান্তশা কি ছিল, একটা খারাপ ছিল, এটা ভালো ছিল, এখন একটা খারাপ পড়েছে, তাহলেও সেটা খুব স্মুথলি ওভারকাম করা যায়। কিন্তু যদি দেখা যায় সেটা অন্য কোনো প্রভাবের জন্য অনেক প্রভাব হয়, এই যে বিশেষ করে বাচ্চাদের, এই যে আমরা যাই ওপেন এয়ারে, আমাদের এয়ারে কিন্তু সবই আছে পৃথিবীতে, আমরা কি এটা মানি না মানি। এর আগে যুক্তিপূর্ণ বলেছিল, বলতে গেলে প্রচুর সময় লাগে, সংক্ষেপে পিয়ালি বলি, মানা না মানা, ধরুন যা দেখতে পাচ্ছি না তা যে পৃথিবীতে নেই তা নয়। ধরো আমাদের দাদু দিদা অনেককে আমরা দেখিনি, বা ঠাকুর দাদা বা 14 পুরুষের বা 8 পুরুষের দেখবা বিয়ের সময়, তোমারও বিয়ে হয়েছে, তখন পূর্বপুরুষদের বলতে হয়, যতগুলো নাম থাকে ততগুলো বলা যতটা সম্ভব হয়, তার মানে ততগুলো পুরুষ ছিল, তোমাকে সেটা শুধু বিশ্বাসই করতে, একটা কথা দিয়ে বলেছে, ওই সেই পুরুষগুলো কিন্তু ছিল। আমরা যেটা মানি বলে যতগুলো পুরুষ আছে সবটাই মনে হয় এরা ছিলেন আমাদের, যে মানে আপনি দেখতে পাচ্ছেন না তাদের কাউকে, তার মানে কি ছিল না। এটা গেল এক। আর একটা বিজ্ঞানের ভাষায় বলি, এবার মানুষ বুঝুক না বুঝুক বিজ্ঞানটাকে নিয়ে খুব গুরুত্ব দেয়। ধরুন আপনার বাড়িতে টিভি আছে, টিভিটা অন করুন, দেখুন আমার টিভি ওনাদের প্রোগ্রাম দেখছেন, দেখুন অন্য একটা নিউজ চ্যানেল দেখছেন, দেখুন কোথাও নাচ গান হচ্ছে, কোথাও খেলা হচ্ছে, কোথাও কিছু হচ্ছে, টিভিটা অফ করে দিন, কিছু দেখতে পাচ্ছেন? অফ। দেখতে পাচ্ছেন না বলে সত্যি কি আরে কিছু নেই?
ইয়েস আর নো বলবেন খুব ভালো করে, একদম সহজভাবে বোঝাচ্ছিস বাচ্চা ছেলে মেয়েদেরকেও বোঝানোর জন্য। আপনি বন্ধ করলেন, আর কিছু দেখতে পাচ্ছেন? আর আপনি বন্ধ করে দিলেন মানে কি, সত্যি কি আর খেলা হচ্ছে না, কোথাও ওয়ার্ল্ডে গান হচ্ছে না, ওয়ার্ল্ডে শ্রীগণাদির প্রোগ্রাম হচ্ছে না, কোথাও কোনো ইউটিউব চ্যানেল, কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রোগ্রাম হচ্ছে না? সবই হচ্ছে এই তরঙ্গের মধ্যে আছে। শুধু এক জায়গা থেকে অপারেট হচ্ছে, এক জায়গায় আপনি রিসিভ করছেন, তাই আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আপনি দেখতে যা পাচ্ছেন না, তা চলছে না তা নয়। ঠিক এয়ারে সব আছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, হাওয়া বাতাস, রূপে দৈত্য দানব পরি এক্সেট্রা, আরও অনেক স্তরের রয়েছে, অনেক কিছু আছে যে প্রভাবগুলো কিন্তু আমাদের বাইরে গেলে প্রভাবিত করতে হয়। আমি বাড়িটাকে শুদ্ধ রাখলাম, বাড়িতে ধুনো দিলাম, কোনোদিন আপনি রাস্তায় ঘুরে ঘুরে আপনার বাড়ি থেকে রাস্তা অব্দি কি ধুনো, সেটাই আমরা, নাকি আমরা ধূপ ধুনো দিয়ে আমরা স্কুল অব্দি আমরা শুদ্ধ করি? পজিটিভ না, সম্ভব না। তা কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছে? আর একটা সতর্কতা বলি, একটা বলতে গিয়ে আরেকটা কথা চলে আসে, শ্মশান মারাত্মক জায়গায়। এগুলো আমি রিলস আনছি, রেকর্ড করা হয়ে গেছে অলরেডি। ধরুন কারোর পথে অনেকে শ্মশানের নেশা থাকে, মানে শ্মশান কিন্তু নির্জনতা জায়গা, কোনো আধ্যাত্মিক কাজ করো ভালো হয়, কেন আত্মাগুলো অনেক সেলগুলো ওখানে সবসময় জাগ্রত থাকে। যাই হোক, সেটা পরের কথা। সাধারণ মানুষ যখন শ্মশানের ধার দিয়ে পাস করবেন, তিনটে জিনিসের প্রতি প্রথম গুরুত্ব দেওয়া। প্রথম, শ্মশানের দিকে যখন ক্রস করবেন পিছন দিকে আর তাকাবেন না, এটা হলো ফার্স্ট। সেকেন্ড থিং, কোনো নিশুতি মানে সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায় বা বেশি রাতে জানেন না, ওখানে অনেকের পথ আছে, সেই শ্মশানের সামনে দিয়েই তার রাস্তার, এখন শহর অঞ্চলে তো শ্মশান এসে গেছে, সেখান দিয়ে তার বাড়ি যেতে হয়। কোনো সুন্দরী মানে রাস্তা নির্জন কোনো সুন্দরী মহিলা যদি দেখেন, সেই কোনো পথ যদি আপনাকে জিজ্ঞেস করে, তাকে কোনো রেসপন্স করবেন না। গুরুজপ জানলে গুরুজপ বা ঠাকুরের বা কিছু না বুঝলে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, আপনি ওটা যুক্ত যুক্ত আপনি আসবেন। আর ভুল করে পেছনে তাকাবেন না। এইবার যখন আপনি হাঁটছেন, যদি দেখেন ওই শ্মশান রিলেটেড কোনো সাইডে যেতে গিয়ে মনে হচ্ছে কেউ বা কারা বসে রয়েছে, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। কোনো কারণে চোখ পড়ে গেছে, আর সেকেন্ড টাইম, কারণ কেউ বসে আছে মনে হয়, অনুভূতি হয়তো, আমি তো ক্যামেরা দিয়ে তাকে বলছি, পিয়ালি কিন্তু পাশে আমার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছি আমি। তো ঠিক সেটা আপনি বুঝতে পারবেন যে কেউ বসে আছে। যদি ওই ধার ক্রস করতে গিয়ে কেউ বসে থাকে, তার দিকে দৃষ্টিপাত করবার চেষ্টা করবে না, তাহলে তার নেগেটিভ প্রভাব, এগুলো কেউ সুস্থ নয়, তার এইগুলোর মধ্যে অন্য কোনো প্রভাব আছে। তারা পিছু ধা করে আপনার সাথে সাথে আসবে আপনার বাড়ি পর্যন্ত। সেই সিচুয়েশন অবধি যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা যাই। আমরা প্রপার শহর অঞ্চলে থাকি বলে ভাবছি আমার 5 মিনিটের রাস্তা বাড়ি, আমার সবার তো না, কার তেঁতুল গাছের তলা দিয়ে, কার গাব গাছের, কার শিমুল গাছের, কার তেঁতুল গাছের পাশ দিয়ে তার রাস্তা গিয়ে তাকে স্কুলে যেতে হচ্ছে, ডোর টু ডোর, এগুলো তো জানি না। অন্য কোনো প্রভাব কিন্তু, বাইরের প্রভাব ওই বাচ্চাগুলোকে অবাধ্য করতে সাহায্য, তার মানে ওর মধ্যে কোনো নেগেটিভ প্রভাব তৈরি হয়েছে। গ্রহ নক্ষত্রের প্রভাব থাকলে প্রতিকার করলে তাড়াতাড়ি রিলিফ হবে। আর অনেকেই গ্রহ নক্ষত্র প্রভাবের প্রতিকার করেছে, দেখছেন রিলিফ হচ্ছে না, তখন অন্য কোনোভাবে গ্রহ নক্ষত্রের সাথে অন্য কোনো ক্রিয়া করে সেইগুলোকে নিউট্রালাইজ করতে হবে। একদমই তাই। সমস্যার সমাধানে আমরা এই ধরনেরই এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, কিন্তু আমরা সেগুলোকে দৃষ্টিপাত করি না। সেগুলোতে দৃষ্টিপাত করতে হবে আপনার নিজের জীবনটাকে সুস্থ, সুন্দর, সুগম করার জন্য। এবং আজকের পর্বে দাদা এমন বেশ কিছু বিষয় বললেন যেগুলো হয়তো আমরা বহু যুগ আগে শুনেছি বা ভাবতাম বোধহয় এরকম তো ছিল বা আছে, এরকম গল্প কথার মতো শুনেছি, কিন্তু এগুলোর বাস্তবে আমাদের জীবনের প্রভাব ঠিক কতটা, সেটা কিন্তু একেবারে নিখুঁত করে দাদা বুঝিয়ে দিয়েছেন আজকের এই সমস্যা ও সমাধান অনুষ্ঠানে। সন্দেহ হচ্ছে বাড়ির কোনো সদস্যকে নিয়ে, মনে হচ্ছে আপনি প্রবলেমে আছেন, সবটা ঠিকঠাক করার পরেও আজই যোগাযোগ করুন। জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাবেন। পাচ্ছেন দাদাকে মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহে দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে এবং শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে, 24 তারিখ পাচ্ছেন দাদাকে, 24শে ফেব্রুয়ারি পাচ্ছেন দাদাকে আপনারা দুর্গাপুরের চেম্বারে, 27শে ফেব্রুয়ারি দাদার আসানসোল চেম্বারের শুভ উদ্বোধন। তার এবার থেকে প্রতি মাসেই আপনারা বেশ কিছুদিন করে পাচ্ছেন দাদাকে আসানসোল
আসানসোলের চেম্বারে। এছাড়া মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আর যারা চেম্বারে আসছেন তারা অবশ্যই যোগাযোগ করুন 9830143766। আর যারা অনলাইন কনসালটেশন নেবেন তারা যোগাযোগ করুন 9477066173। দুক্ষেত্রেই কিন্তু একটা দুর্দান্ত একটা ডিসকাউন্ট চলছে ভিজিটের ওপর। তাই বলবো যে গ্র্যাব দিস অপরচুনিটি এবং আপনার জীবনটাকে আরো সুন্দর করে তুলুন। সমস্যা ও সমাধানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় একেবারে শেষ দাদা। তাই আজকের মতো ইতি টানতেই হচ্ছে, বিদায় নিচ্ছি আপনাদের থেকে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। আপনার